স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরীতে ফের হুতির হামলা প্রসঙ্গ। লোহিত সাগরে যুদ্ধ বিমানবাহী একটি মার্কিন রণতরীতে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা একদিনে দুইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া শারিঈ জানিয়েছেন, লোহিত সাগরে যুদ্ধ বিমানবাহী মার্কিন রণতরী ডুয়েট ইনশেনহুয়ারে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। আল মাসিরা টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইয়াহিয়া শারিঈ এই তথ্য জানায়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সব হামলা চালানো হয়েছে। মার্কিন ওই রণতরী ছাড়াও ময়না, এলোরাইক ও আবলিয়ানি নামে আরও 3টি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে হুতিরা। এগুলোর মধ্যে লোহিত সাগরে প্রথম ময়না ও পরে আরব সাগরে এলোরাইক নামে বাণিজ্যিক জাহাজে এবং ভারত মহাসাগরে আবলিয়ানি নামে বাণিজ্যিক জাহাজে হামলা চালায় হুতি যোদ্ধারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী হুতিদের কমপক্ষে 13টি অবস্থান লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপরে হুতি যোদ্ধারা মার্কিন রণতরী সহ 3 বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এবারে গাজা ইসরায়েল প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 36,400 জনে। এছাড়াও গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 82,000-এরও বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে 36,379 জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত প্রায় 8 মাস ধরে চলা এই হামলায় আরও 82,407 জন মানুষ আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 95 জন নিহত এবং আরও 350 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস হামলা অব্যাহত রেখেছে। এদিকে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় কোনো স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে না বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই মন্তব্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাবের মূল অংশ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যে প্রস্তাবটি ইসরায়েল নিজেই তৈরি করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে। 31 মে বাইডেন জানান, ইসরায়েলের একটি চুক্তির প্রস্তাব করেছে, তার মধ্যে শুরুতে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ সময় গাজায় জনবহুল এলাকা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করা হবে এবং এর মধ্যে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে কিছু জিম্মি বিনিময়ের বিষয়টিও রয়েছে। আর এই সময় দুই পক্ষ শত্রুতার স্থায়ী অবসান নিয়ে আলোচনা করবে। কিন্তু নেতানিয়াহুর একজন বিবৃতিতে বলেছে, হামাসের সামরিক ও পরিচালনার ক্ষমতা ধ্বংস হওয়ার আগে ইসরায়েল একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। শান্তি আলোচনা যখন চলছিল, ইসরায়েলের সব জিম্মির মুক্তি ও হামাসের ধ্বংস দাবি করেছিল। অপরদিকে হামাস স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলের বাহিনীর প্রত্যাহার ও ফিলিস্তিনিদের বন্দীদের মুক্তি দাবি করেছিল। এসবের ফলে কয়েক মাস ধরে আলোচনা চললেও তার দুর্বলতা কাটাতে পারেনি। বাইডেন যুদ্ধবিরতির যে প্রস্তাব তুলে ধরেছেন, হামাসও তাতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। শুক্রবার তারা বলেছে, ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে এতে যুক্ত হওয়ার জন্য তারা তৈরি। কিন্তু কাতারের এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা মাহমুদ মোরাদাবি বলেছেন, তারা এখনও প্রস্তাবের বিস্তারিত হাতে পায়নি। তিনি বলছেন, দখলদার সেনাবাহিনীর প্রত্যাহার ও যুদ্ধবিরতি শুরু না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব খোলসা করেছেন, তাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজি হলেও ইসরায়েলের 2 উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়ার এবং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী। তবে পাল্টা অবস্থান ইসরায়েলের বিরোধী জোটের। যুদ্ধবিরোধী এই পরিকল্পনাকে সমর্থন করলে বিরোধী নেতা ইয়ার ল্যাপিড ক্ষমতাসীন নেতানিয়াহুর সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই জোর দিয়ে বলেছিলেন, হামাসের শাসন ও সামরিক ক্ষমতা ধ্বংস না করা এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি যাবে না তারা।
প্রেসিডেন্ট বাইডেনের এই প্রস্তাবের পর শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অর্থমন্ত্রী স্মোট্রিচ জানান, তিনি নেতানিয়াহুকে বলেছেন হামাসকে ধ্বংস করা এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে না এনে প্রস্তাবিত রূপরেখায় যদি নেতানিয়াহু রাজি হন তাহলে সরকারের ওই প্রক্রিয়ায় অংশ নেবেন না তিনি। প্রায় একই মনোভাব প্রকাশ করে বেন গভির বলেন, এই চুক্তির অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসা। তিনি এই চুক্তিকে অপরিণামদর্শী আখ্যা দিয়ে বলেছেন, এই চুক্তি মানে সন্ত্রাসবাদের বিজয়, যা ইসরায়েলের রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি এই প্রস্তাবে রাজি হওয়ার বদলে সরকার ভেঙে দেওয়ার কথা বলেন। নজর দেব ভারতের দিকে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে প্রায় 6 সপ্তাহের ম্যারাথন নির্বাচন শেষ হয়েছে। 19 এপ্রিল থেকে শুরু হওয়া 7 দফার এই ভোটের শেষ ধাপে শনিবার 8টি রাজ্যে লোকসভার 57 আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে। শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফলে কার পাল্লা ভারী হচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে প্রায় 6 সপ্তাহের ম্যারাথন নির্বাচন শেষ হয়েছে আজ। গত 19 এপ্রিল থেকে শুরু হওয়া 7 দফার এই ভোটের শেষ ধাপে শনিবার 8টি রাজ্যে লোকসভার 57 আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ দফার ভোটে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এই দফায় রাজ্যের 9 আসনে ভোট গ্রহণ হয়েছে। সেগুলো হলো দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতার উত্তর কেন্দ্র। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার 543টি আসনের মধ্যে কমপক্ষে 272টি জয় পেতে হবে। এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে। শনিবার ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বরাবরের মতো দেশটির সংবাদ মাধ্যমে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। যদিও এসব জরিপের ফলাফল অনেক সময় উল্টে যেতে দেখা যায়। এর আগে 2019 সালে নির্বাচনে 353 আসনে জয় পেয়েছিল এনডিএ জোট। সন্ধ্যার দিকে দেশটির অন্তত 4টি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভার 350টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটই এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির 4টি সংবাদ মাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট 543 আসনের লোকসভার 350টিরও বেশি আসনে জয় পেতে পারে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত জরিপের ফল গড় হিসেব করে এনডিটিভি বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 365 আসন, ইন্ডিয়া জোট 142 আসন এবং অন্যান্যরা 36 আসনে জয়ী হতে পারে। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বুথ ফেরত জরিপের ফলাফলের রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়, কারণ প্রায়ই দেশটিতে বুথ ফেরত জরিপের নির্বাচনী ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। 73 বছর বয়সী মোদীর সম্ভাব্য বিজয় তাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী নেতা জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় মসনদে বসাবে। দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী 4 জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। এদিকে ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট 295টিরও বেশি আসনে জিতবে বলে দাবি করেছে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার শেষ ধাপের ভোট গ্রহণ শেষে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতারা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক শেষে এসব কথা বলেন কংগ্রেস সভাপতি। দিল্লিতে খাড়গের বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, ইন্ডিয়া জোট অন্তত 295 আসন পাবে, এর বেশিও হতে পারে, কিন্তু কম হবে না। আমরা সব নেতার সঙ্গে আলোচনা ও ভোট বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছি। ইন্ডিয়া জোট এবার যে এত আসন পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা জনগণের জরিপ। মানুষ যেসব তথ্য দিয়েছেন তার ভিত্তিতে এই জরিপ করা হয়েছে।
কংগ্রেস সভাপতি অভিযোগ করেন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি নিজেদের মতো করে একটি গল্প তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নির্বাচনী ফলাফল নিয়ে সত্যটা জনগণের কাছে তুলে ধরতে চায় ইন্ডিয়া জোট। অন্যদিকে ফের জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির মদ নীতি সংক্রান্ত দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজই জেলে ফিরতে হচ্ছে তাকে। 2 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর শীর্ষ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তিহার জেলে ফিরবেন তিনি। মূলত কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনের প্রচারের সুযোগ দিতেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল, কিন্তু আদালত তাকে ভোট শেষ হওয়ার একদিন পরে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, লোকসভা ভোটের কারণে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে 21 দিনের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের শর্ত অনুযায়ী 1 জুন পর্যন্ত জেলের বাইরে থাকার সুযোগ ছিল কেজরিওয়ালের। 2 জুন তিহারে আত্মসমর্পণ করতে হবে তাকে। শুক্রবারই দিল্লির এই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আত্মসমর্পণ করবেন তিনি। কেজরিওয়াল জানান, আমি গর্বিত, স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করার লড়াইয়ে নেমে আমি জেলে যাচ্ছি। যদিও কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, সে আবেদন শুনতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়ে দেয় ভারতের শীর্ষ আদালত। আর তারপরেই কেজরিওয়ালের আবারও জেলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এদিকে প্রচণ্ড তাপদাহে ভারতের উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান ও উত্তরপ্রদেশে একদিনে 85 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহার রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় সর্বোচ্চ মারা গেছে 19 জন। বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা উঠেছিল 48.2 ডিগ্রি সেলসিয়াস। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, ওইসব এলাকায় জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে জনজীবনে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মানুষজন। এর প্রভাবে মারা যাচ্ছেন বয়োজ্যেষ্ঠরা। এর আগে বুধবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন শহরতলি মঙ্গেশপুরে 52.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। ভারতের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন, চলমান তাপপ্রবাহের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উড়িষ্যার মানুষ। রাজ্যটিতে গত কয়েকদিন আগে থেকে বাতাসের আর্দ্রতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সেখানে তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে 50 ডিগ্রিতে। উড়িষ্যা স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যটিতে একদিনে হিট স্ট্রোকে 46 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন মারা গেছেন রোরকেলা শহরের সুন্দরগড়, সাম্বালপুর এবং বোলানগীর জেলায়। বুধবার 41 জন মারা যান। বোরকেলা সরকারি হাসপাতালে দুপুর 1:30 থেকে রাত 8টা পর্যন্ত 8 জন মারা যান। রাজ্যটির জনস্বাস্থ্য পরিচালক নীলাকণ্ঠ মিশ্রা বলেন, চলতি তাপপ্রবাহে রাজ্যটিতে 46 জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, গরমের কারণে মারা গেছেন তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাজ্যটির কিছু কিছু স্থানে গত শুক্রবার তাপমাত্রা 45 ডিগ্রি রেকর্ড করা হয়। সাম্বালপুরে 45.2 ডিগ্রি সেলসিয়াস, ঝারসুদাগায় 44.6 ডিগ্রি এবং হীরাকুণ্ডে 44.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। উপকূলবর্তী এলাকাগুলোতে আর্দ্রতা 80% পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। শেষ করব এশিয়ার শীর্ষ ধনী ভারতীয় ধনকুবের গৌতম আদানির খবর দিয়ে। এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। $111 বিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকায় 11 নম্বরে অবস্থান করছেন তিনি। 1 জুন সন্ধ্যায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স। সেখানেই এশিয়ার শীর্ষ ধনী হিসেবে আদানির নাম উঠে আসে। এই তালিকায় অবশ্য ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নামও আছে। মুকেশ আম্বানিকে হটিয়ে কিভাবে আবারও শীর্ষ ধনীর তালিকায় গৌতম আদানি উঠে আসলেন, তার বিস্তারিত থাকছে নুরুল আবসারের রিপোর্টে। মুকেশ আম্বানি যখন নিজের ছোট ছেলে প্রি ওয়েডিং এ ব্যস্ত, তখন পেলেন দুঃসংবাদ। সম্প্রতি এশিয়ার শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেললেন স্বদেশি শিল্পপতি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। 1 জুন শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারতীয় এই শতকোটিপতির মোট সম্পদের পরিমাণ $111 বিলিয়ন। অথচ গত বছরই দুর্নীতির অভিযোগের কারণে বড় ধাক্কা খেয়েছিলেন আদানি।
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় 11তম স্থানে রয়েছেন তিনি। একই সময় মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ 109 বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 31 মে শুক্রবার আদানি গ্রুপের শেয়ার মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্কিন বিনিয়োগ সংস্থা জেফারেস আদানি গোষ্ঠীর উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে আদানি গোষ্ঠীর ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। এমন খবরে শেয়ার বাজারে ব্যাপক সাড়া ফেলে। এর ফলে প্রতিষ্ঠানটি সম্পদে যুক্ত হয় 1.23 লাখ কোটি রুপি। এই কারণে মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যেতে পেরেছেন গৌতম আদানি। গুজরাট কেন্দ্রিক আদানি গ্রুপের মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করছে তারা। চলতি মাসে আদানি গোষ্ঠী ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায় বিনিয়োগে মনোযোগী হয়েছে। এদিকে আম্বানি রিলায়েন্সও গুজরাটে বড় বিনিয়োগ করতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটে মোট প্রায় 6 লাখ কোটি রুপি বিনিয়োগের জন্য সমঝোতাপত্র সই করেছে রিলায়েন্স গোষ্ঠী। 100 গিগাওয়াটের অপ্রচলিত বিদ্যুৎ কেন্দ্র এবং হাইড্রোজেন শক্তি উৎপাদন সংক্রান্ত ব্যবস্থা গড়তে চায় তারা। এর আগে 2021 সালের নভেম্বরে আদানির কাছে শীর্ষ ধনীর সিংহাসন হারান আম্বানি। তখনকার হিসেবে জানা যায় আগের 2 বছরে আদানির সম্পদের পরিমাণ ছিল প্রায় 18.8%। একই সময়ে আম্বানির সম্পদ বাড়ে 250% মতো। 2023 সালে জানুয়ারি মাসে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বিধ্বস্ত হয়েছিল আদানি সাম্রাজ্য। বিশ্ব ধনী তালিকার 4র্থ স্থান থেকে সরাসরি 30 নম্বরে ছিটকে গিয়েছিলেন এই ধনকুবের। যদিও বড় ধাক্কা কাটিয়ে 1 বছরের মধ্যেই ফের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন গৌতম আদানি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।